শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের কাজ, শক্তি ও ক্ষমতা, এই অধ্যায়ের আজকে আমি থিওরি নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে আমি শুধুমাত্র কাজ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে দেখো কিছু টপিক লিখেছি: ক্ষমতা, শক্তি, শক্তির রূপান্তর, যান্ত্রিক শক্তি আবার দুই প্রকার: বিভব শক্তি, গতিশক্তি। বিভব শক্তি P = mgh, গতিশক্তি K = ½ mv²। তারপরে ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক, এটা হলো K = p²/2m। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আসা যাক ক্ষমতা। ক্ষমতা কাকে বলে? এক কথায় যদি বলতে হয়, ক্ষমতা হলো কাজ করার হারকে ক্ষমতা বলে। হার কথার অর্থ কি আবার? অর্থাৎ কৃত কাজকে তুমি যদি সময় দিয়ে ভাগ দাও তাহলে ক্ষমতা পাবা। তো এই সংজ্ঞাটা যদি আমরা একটু সুন্দরভাবে দিই তাহলে বলবো, কাজ সম্পাদনকারী কোনো উৎসের একক সময়ে কৃত কাজের পরিমাণকে ক্ষমতা বলে। অথবা তুমি এভাবেও বলতে পারো, কাজ সম্পাদনকারী কোনো উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে। তো দেখো, কাজ সম্পাদনকারী কোনো উৎস টি সময়ে, মনে করো ডাব্লিউ পরিমাণ কাজ করতে পারে, তাহলে দেখো টি সময়ে কাজ করতে পারে ডাব্লিউ পরিমাণ, বা টি সময় কৃত কাজ ডাব্লিউ। তো একক সময়ে কৃত কাজ W/T। তো এই একক সময় যে কাজ করতে পারে তাকে কি বলে? ক্ষমতা বলে। এই একক সময় কাজ করাই মানে হলো কি? কাজের হার। তাহলে ক্ষমতা P দিয়ে প্রকাশ করা হয়। কেন? ক্ষমতার পাওয়ার, ইংরেজি নাম হলো পাওয়ার, পাওয়ারের প্রথম অক্ষর P, তাহলে P = W/T। তাহলে কাজ করার হার হলো ক্ষমতা। তোমরা যদি এখন পর্যন্ত আমি শক্তি পড়াইনি, তারপরও বলছি, কাজ আর শক্তি আসলে একই। তো কাজ করার হারকে ক্ষমতা বলে, তাহলে তো আমরা এভাবেও বলতে পারি, শক্তি রূপান্তরের হারকে ক্ষমতা বলে। তো দেখো শিক্ষার্থীরা, আমরা এখন ক্ষমতার একক বের করব। তো তোমরা জানো কাজের একক হলো জুল, সময়ের একক সেকেন্ড, তাহলে ক্ষমতার একক হলো জুল/সেকেন্ড। এই জুল/সেকেন্ডকে বলা হয় ওয়াট। তাহলে আমরা বলবো ক্ষমতার একক হলো ওয়াট। এখন তোমরা জানো এই যে জুল কাজের একক, তাহলে তোমরা আবার এটাও জানো। দেখো শিক্ষার্থীরা, কাজ W = Fs, আবার F হলো কি? বল, বলের একক নিউটন। তো বল কি? MAS। তাহলে তোমরা জানো ভর, এখানে M হলো ভর, ভরের একক কেজি। এ হলো ত্বরণ, একক হলো মিটার/সেকেন্ড²। এস হলো কি? সরণ, একক হলো মিটার। তাহলে দেখো এখানে এই যে কেজি মিটার/সেকেন্ড² কে আমি বলে রাখি, এটাকে বলা হয় নিউটন। তাহলে দেখো নিউটন মিটার, বলের একক নিউটন আর সরণের একক মিটার। নিউটন মিটারকে বলা হয় জুল। নিউটন মিটারকে একত্রে জুল বলে। আমরা কাজ যখন পড়াইছিলাম তখন দেখাইছি। তো দেখো এখানে কি হয়? কেজি মিটার²/2। তো এই জুলের পরিবর্তে আমি লিখতে পারি কেজি মিটার²/S−2। তাহলে দেখো কেজি মিটার²/S−2 ইনটু এই S−1, তাহলে কি রইল? কেজি মিটার²/S−3। এইটা হলো, দেখো এই যে কেজি মিটার²/S−3 বা সেকেন্ড-3, এইটাকেই বলা হয় ওয়াট। তো শিক্ষার্থীরা, ওয়াট মানে জুল/সেকেন্ড, ওয়াট মানে W দিয়েও প্রকাশ করা হয়, আবার ওয়াট মানে এইটাও। তো তোমরা এই একক বের করতে শিখবা। তাহলে তোমরা দেখলা আমরা ক্ষমতার একক কি পাইলাম, আমি একটু লিখে রাখি, কেজি মিটার²/S−3। আচ্ছা, এটা পেলাম, এটা হলো আমরা ক্ষমতার একক পেলাম। তো এরপরে আমরা ক্ষমতার মাত্রা বের করব। তোমরা দেখো ক্ষমতার মাত্রা কি? কাজের মাত্রাকে যদি আমরা সময়ের মাত্রা দিয়ে ভাগ দিই তাহলে আমরা ক্ষমতার মাত্রা পাবো। তো তোমরা জানো কাজ হলো Fs আর সময় তো T। তো এই বলের মাত্রা হলো mL T⁻⁻2 ইনটু সরণের মাত্রা L আর সময়ের মাত্রা T। তাহলে এখানে দেখো কি হলো? m। এই L আর এই L কি হলো? L²। দেখো এখানে আছে T−2,
আর এই টি উপরে গেলে ইনভার্স 1 হয়, তাহলে গুণের সময় পাওয়ারে পরে যোগ হয়ে হবে ইনভার্স 3। এইটা হলো ক্ষমতার মাত্রা। মাত্রা লিখতে হলো থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হয়। তো দেখো শিক্ষার্থীরা, আমি এই যে এটা বের করছি এর একটা কারণ আছে। দেখো এম ভরের মাত্রা, এর পাওয়ার আছে 1, কেজি ভরের একক পাওয়ার 1, এল দৈর্ঘ্যের মাত্রা পাওয়ার 2, এম ভরের একক পাওয়ার 2, তো টি সময়ের মাত্রা পাওয়ার -3, এস সময়ের একক পাওয়ার -3। দেখো এই কাঠামোটা আর এই কাঠামোটা কিন্তু মিলে গেছে। তোমরা এভাবে মান বের করার সময় দেখবা যে কাঠামো মিলছে কিনা। কাঠামো আর কাঠামো যদি মিলে তাহলে তোমরা মনে করবা যে তোমার একক বা মাত্রা হয়েছে। তো শিক্ষার্থীরা, তোমরা এই মাত্রা কখনো মুখস্থ করবা না, বের করতে শিখবা। তোমরা যদি বের করতে শিখো তাহলে এই মাত্রাগুলো মুখস্থ লাগবে না, তুমি এমনিতেই পারবা। তো এখন শিক্ষার্থীরা আসতে পারে 1 ওয়াট ক্ষমতা কাকে বলে? 1 ওয়াট ক্ষমতা। তুমি দেখো ক্ষমতা P = W/T। 1 ওয়াট মানে হলো 1 জুল পার সেকেন্ড। তাহলে দেখো এই কাজের পরিমাণ যদি 1 জুল হয়, সময় যদি 1 সেকেন্ড হয়, তাহলে 1 জুল পার সেকেন্ড সমান 1 ওয়াট। তাহলে কি 1 সেকেন্ডে 1 জুল কাজ করার, দেখো 1 সেকেন্ডে 1 জুল কাজ করার ক্ষমতাকে 1 ওয়াট ক্ষমতা বলে। তো যদি আসে 1 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝো, তুমি কি লিখবা যে 1 সেকেন্ডে 1 জুল কাজ করার ক্ষমতাকে 1 ওয়াট ক্ষমতা বলে। তো শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখব হলো শক্তি। শক্তি শক্তি কাকে বলে? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তো আমরা যখন কাজ করি তখন আমরা আমাদের শরীর থেকে যতটুকু শক্তি ব্যয় হয় আমরা ততটুকু পরিমাণ কাজ করতে পারি। তাহলে শক্তির পরিমাপ মানে কি? কৃত কাজের পরিমাপ দ্বারা শক্তির পরিমাপ করা হয়। অর্থাৎ আমরা যতটুকু শক্তি ব্যয় করি ততটুকু কাজ করি। তাহলে আমরা বলতে পারি কি কাজ এবং শক্তি একই কথা। অর্থাৎ কাজ যা তাহাই শক্তি, কারণ শক্তির পরিমাপ হলোই কি কৃত কাজের পরিমাপ। তো আবার কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, তাহলে কাজ করতে হলে শক্তির প্রয়োজন। তাহলে আমরা বলতে পারি কাজ এবং শক্তি একই। তাহলে কাজ যেমন স্কেলার রাশি, শক্তিও স্কেলার রাশি। তাহলে কাজের একক জুল, শক্তির একক জুল। আবার কাজের মাত্রা m L² T−2। দেখো কিভাবে আসে, কাজ হলো W = Fs। তাই F হলো বল, এর মাত্রা ml T⁻⁻² ইনটু s এর মাত্রা l। তাহলে কি হলো, দেখো হলো এইটা m L² T−2। এইটা হলো কাজের মাত্রা, আর এই মাত্রা এটা কাজের মাত্রা, আবার এটাই কি হবে শক্তির মাত্রা। তো এরপরে শিক্ষার্থীরা শক্তির রূপান্তর। আমরা জানি শক্তির রূপান্তর আছে, অর্থাৎ এক শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তরিত হয়। তো শক্তির রূপান্তর কি কি শক্তির রূপান্তর আছে দেখো। আমরা জানি শব্দ শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি, বিদ্যুৎ শক্তি, সৌর শক্তি, তারপরে পারমাণবিক শক্তি, এরকম অনেক শক্তির রূপ আছে। তো শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর হয়। এরপরে যান্ত্রিক শক্তি আছে, তোমরা এগুলা বই থেকে পড়ে নিবা যে শক্তির কি কি রূপ আছে। এরপরে দেখো শক্তির একটা রূপ হলো যান্ত্রিক শক্তি। তো যান্ত্রিক শক্তিটা মূলত কি? যান্ত্রিক শক্তি মূলত হলো কোনো বস্তুর অবস্থান বা ভৌত অবস্থা, এই অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে। বস্তু তার ভৌত অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে, সেই শক্তিকে বলা হয় যান্ত্রিক শক্তি। অর্থাৎ বস্তু তার ভৌত অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে যান্ত্রিক শক্তি বলে। এই যান্ত্রিক শক্তি আবার দুই প্রকার, একটা বিভব শক্তি আর একটা হলো গতি শক্তি। তাহলে আগে আমরা বিভব শক্তি নিয়ে আলোচনা করি। বিভব শক্তি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, একে ইপি দিয়ে প্রকাশ করা হয়। ই এনার্জির ই আর পোটেনশিয়ালের পি, ইপি দিয়ে প্রকাশ করা হয়। তো দেখো বিভব শক্তি কাকে বলে? বিভব শক্তি হলো স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় বিভব শক্তি।
আমি আবার বলছি, একটা বস্তুকে তার স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে আর একটা অবস্থানে নিলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেই শক্তিকে বলা হয় বিভব শক্তি। আমরা উদাহরণস্বরূপ তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা একটা স্প্রিং মনে করো, এটা একটা স্প্রিং, এই হলো স্প্রিং এর সাম্যাবস্থান। তো এই স্প্রিংটাকে দেখো, এই স্প্রিংটাকে এদিকে যদি আমরা একটা বল প্রয়োগ করি, এখানে বল প্রয়োগ করলে স্প্রিংটা কি হবে? সংকুচিত হবে। তো দেখো, এটা তার স্বাভাবিক অবস্থান। তো স্প্রিংটা আমি কি করলাম? বল প্রয়োগ করে সংকুচিত করলাম, সংকুচিত করে এই অবস্থানে আনলাম। তো এখন এখানে আমি একটা ক্রিকেট বল রেখে দিলাম। তো দেখো, তার স্বাভাবিক অবস্থান ছিল এইটা। তো স্বাভাবিক অবস্থান থেকে বল প্রয়োগ করে তার অবস্থান পরিবর্তন করে আমি এখানে নিয়ে আসলাম। তো দেখো, এখানে যদি আমি এখন একটা ক্রিকেট বল রাখি এবং এটাকে যদি, এই বলটাকে যদি আমরা এইভাবে তো বল প্রয়োগ করেছিলাম, এটাকে যদি এখন ছেড়ে দিই, তাহলে এই যে স্প্রিং এই বলটাকে এদিকে একটা ধাক্কা দিলে, তাহলে বলটাকে ধাক্কা দিলে অবশ্যই বল দূরে চলে যাবে। তাহলে বল যদি দূরে চলে যায়, তুমি যে ধাক্কা দিলে সেটা হলো কি? বল। এদিকে একটা ধাক্কা দিবে, এই স্প্রিংটা যে ধাক্কা দিবে সেটা হলো বল। তাহলে বল প্রয়োগ করলে এই যে ক্রিকেট বলটা ওদিকে চলে যাবে, তাহলে ক্রিকেট বলটা সরণ হবে। তাহলে আমি এই যে দেখো, স্প্রিংটা বল প্রয়োগ করলো, ক্রিকেট বলটা সরে গেল। তো সরে গেলে একটা কাজ হলো। এই যে কাজটা করলো, কে করলো? স্প্রিং। এই স্প্রিংটা কেন কাজ করতে পারলো? স্প্রিং তার স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে অন্য অবস্থায় আনার কারণে কাজ করার সামর্থ্য অর্জন করলো। অবশ্যই এই যে শক্তি, এইটা কি শক্তি? বিভব শক্তি। আমি আরেকটা উদাহরণ দিই তোমাদের। যেমন মনে করো, এটা একটা কপিকল। তো একটা সুতা দিয়ে কপিকলের সাহায্যে এখানে একটা এম ভরের একটা বস্তু রাখলাম, M1 ভরের বস্তু। আবার এই সুতাটা সাহায্যে এখানে একটা বস্তু রাখলাম। মনে করো এই বস্তুটা M2। এখন M2 মনে করো বড়, M2 ইজ গ্রেটার দ্যান M1। দেখো, এইটা আছে ভূমিতে, এইটা আছে ভূমিতে, আর এই বস্তুটা আছে উপরে। এখন যদি আমি দেখো, এই বস্তুটা একসময় ভূমিতে ছিল, আমি এটাকে সুতার সাহায্যে এখানে বেঁধে দিছি। এখন তোমরাই দেখো, এই বস্তুটার স্বাভাবিক অবস্থান ছিল আগে ভূমিতে, তো এই বস্তুটাকে একটু উঁচুতে রাখা হয়েছে, আর এইটার অবস্থান আছে এখন ভূমিতে। এখন আমরা যদি এই বস্তুটা ছেড়ে দিই, তাহলে এই বস্তুটা নিচে ভূমিতে চলে আসবে। তখন এই বস্তুটা কোথায় যাবে? এইটা যখন ভূমিতে আসবে, এইটা তখন উপরে যাবে। তাহলে এইটা যখন উপরে কোথায় যাবে? এখানে চলে যাবে। এইটা এখানে যাবে, আর এইটা কোথায় আসবে? ভূমিতে আসবে। এখন তুমি দেখো, এই যে বস্তুটা M1 ভরের বস্তু, তো ভূমি থেকে এতটুকু উঁচুতে গেল। তাহলে ভূমি থেকে এতটুকু উঁচুতে যে গেল, তাহলে বস্তুটার কি হয়েছে? সরণ হয়েছে। তার মানে কি? কাজ হয়েছে। এই কাজটা কে করলো? কাজটা করলো M2 ভরের বস্তু। কারণ M2 ভরের বস্তু যখন ভূমিতে আসবে, তখনই M1 ভরের বস্তু উপরে যাবে। এখন M2 ভরের বস্তু এই যে কাজ করার সামর্থ্য কিভাবে অর্জন করলো? কারণ M2 ভরের বস্তু আগে ছিল ভূমিতে, ভূমি থেকে বস্তুটাকে উপরে সুতার সাহায্যে বেঁধে দেওয়া হলো, তার স্বাভাবিক অবস্থান পরিবর্তন করা হলো। এই পরিবর্তন করার কারণে বস্তু কাজ করার সামর্থ্য অর্জন করলো। এখন বস্তুটা যখন এদিকে আসবে, তখন এই বস্তুটা উপরে যাবে, এই বস্তুটা উপরে যাবে মানে একটা কাজ করবে। তাহলে এই যে তার স্বাভাবিক অবস্থান পরিবর্তন করার কারণে কাজ করার সামর্থ্য অর্জন করলো, এইটাই হলো কি? তার বিভব শক্তি। এখন বিভব শক্তি EP = mgh, এটা আমরা প্রমাণ করব। দেখো, M ভরের একটা বস্তু আছে, বস্তুটা আছে ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে বস্তুটা আছে। এই বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় উঠিয়ে স্থির অবস্থায় রাখা হলো। এখন তার অবস্থান ছিল কোথায়? স্বাভাবিক অবস্থান ছিল ভূমিতে। এই ভূমি থেকে M ভরের বস্তুটাকে এই উচ্চতায় উঠাতে যে কাজ হবে, সেটা কি? তার বিভব শক্তি। তো কারণ তোমরা তো জানো যে স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে অন্য অবস্থায় নিলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে, তাকেই কি বলে? বিভব শক্তি। তাহলে দেখো শিক্ষার্থীরা, বিভব শক্তি সমান কি? কৃত কাজ। তাহলে কৃত কাজ কি? বল ইনটু সরণ। তাহলে দেখো, এই বস্তুটা M ভরের বস্তুটা যে তুমি এখানে নিবা, এখানে নিলে বলটা কত? এখানে M ভরের বস্তুটা তুমি যে উপরে নিয়েছো, তুমি কোন বলের বিরুদ্ধে কাজ করে উপরে নিছো?
অবশ্যই অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে বস্তুটাকে এখানে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে সেই অভিকর্ষ বলটা কি? ডাব্লিউ ইকুয়াল এমজি, অর্থাৎ বস্তুর ওজনের সমান, অথবা এফ ইকুয়াল এমজি। তাহলে এখানে বল হলো কি? এফ, আর সরণ হলো এইচ। তাহলে এই যে এফ, এইটা হলো অভিকর্ষ বল বা বস্তুর ওজন। তাহলে কি হলো? এমজি ইন্টু এইচ। তাহলে বিভব শক্তি ইপি ইকুয়াল কত হলো? এমজি এইচ। তাহলে তোমরা বুঝলাম যে একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উঠাতে কৃত কাজ হয় এমজি এইচ। আবার এই বস্তুটা যখন তুমি ছেড়ে দিবা, এখানে যখন ফিরে আসবে, তখনও কৃত কাজ কি হবে? এমজি এইচ। তো এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এম বস্তুর ভর নির্দিষ্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট ভরের বস্তুর বিভব শক্তি কিসের উপরে নির্ভর করবে? বিভব শক্তি নির্ভর করবে এইচ এর উপরে। কারণ তোমরা এখানে দেখো এম ধ্রুবক, জি অভিকর্ষ ত্বরণ ধ্রুবক, তাহলে ইপি সমানুপাতিক এইচ, অর্থাৎ বস্তুকে তুমি যত উপরে নিয়ে যাবা তার বিভব শক্তি তত বৃদ্ধি পাবে। তাহলে বিভব শক্তি নির্ভর করে বস্তুর উচ্চতার উপরে। তোমরা এটা মনে রাখবা যে বিভব শক্তি হলো বিভব শক্তি উচ্চতার সমানুপাতিক, অর্থাৎ উচ্চতা যত বাড়বে বিভব শক্তি তত বাড়বে। আচ্ছা, এরপরে আমরা দেখব হলো গতিশক্তি। গতিশক্তি গতিশক্তি হলো কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি অর্থাৎ এনার্জির ই আর কাইনেটিকের কে, গতিশক্তিকে ই কে দিয়ে প্রকাশ করা হয়। তো দেখো গতিশক্তি কাকে বলে? দেখো শিক্ষার্থীরা, গতিশক্তি হলো কোনো বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় গতিশক্তি, অর্থাৎ গতির জন্য কাজ করার সামর্থ্য অর্জন। তো দেখো গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এম বি এস, এটা আমরা প্রমাণ করব কিভাবে। দেখো ইকে, দেখো এখানে এম ভরের একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমরা, এই বস্তুটা মনে করো স্থির আছে, তাহলে স্থির হলে আদিবেগ ইউ ইকুয়াল টু 0। এই বস্তুটাকে আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। এফ পরিমাণ বল প্রয়োগ করার কারণে বস্তুটা এস দূরত্ব অতিক্রম করে, টি সময় পরে এস দূরত্ব অতিক্রম করে, মনে করো এ অবস্থান থেকে বি অবস্থানে গেল। এই এম ভরের বস্তু এ অবস্থান থেকে বি অবস্থানে গেল, এখানে চলে আসলো। তো এখানে বেগ ছিল ইউ ইকুয়াল টু 0, স্থির অবস্থায় ছিল, আর এখানে বেগ হলো কি? ভি, অর্থাৎ এম ভরের একটা বস্তু স্থির অবস্থায় ছিল, বস্তুটা এ অবস্থানে ছিল, এর বল প্রয়োগ করার কারণে বস্তুটা এস দূরত্ব অতিক্রম করে বি অবস্থানে আসলো, এবং যখন বি অবস্থানে আসলো তখন বস্তুটার শেষ বেগ হয়েছে কি? ভি। তোমরা জানো বল প্রয়োগ করলে বস্তুর ত্বরণ সৃষ্টি হয়। তো যখন এই স্থির বস্তুটাকে এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল তখন বস্তুটার ত্বরণ হয়েছিল কি? এ, এবং এ ত্বরণে চলে বস্তুটা টি সময় পরে এস দূরত্ব অতিক্রম করে এবং শেষ বেগ হলো ভি। তাহলে আমরা বললাম বস্তু কাজ গতির জন্য যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে বলা হয় গতিশক্তি। তো এখন এখান থেকে এখানে যে আসলো তখন বেগ হলো কি? ভি। তাহলে এই বেগ ভি অর্জন করতে যে কাজ হয়েছে সেইটাই হলো তার গতিশক্তি, অর্থাৎ বেগ ভি অর্জন করতে যে কাজ হয়েছে সেই কাজটাই হলো তার গতিশক্তি। তাহলে এখানে কি দেখো, গতিশক্তি সমান কৃত কাজ। তো কৃত কাজ কি? এফ এস, কৃত কাজ হলো এফ এস। দেখো বস্তুটাকে বল প্রয়োগ করছে এফ, করা হলো এফ, বল প্রয়োগ করা হলো এফ, আর সরণ হলো এস। তাহলে এখান থেকে এখানে আসতে কাজ হয়েছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে এই যে কাজ হবে ওইটাই কি? এর গতিশক্তির সমান। কারণ এখান থেকে এখানে আসতে যে কাজ হয়েছে এই কাজের কারণেই তো এই বেগটা অর্জন করছে। তাহলে এই বেগ অর্জন করতে যে শক্তি ওইটাই হলো কৃত কাজ বা গতিশক্তি। তো এখন তোমরা জানো এফ হলো কি? এম এ এস। তো দেখো এরপরে এখানে বেগ হলো আদিবেগ ইউ, বল প্রয়োগ করা হলো এস এফ, ত্বরণ হলো এ, এবং শেষ বেগ হলো ভি। তাহলে তোমরা এটা লিখতে পারো ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। এরপরে ইউ তো এখানে 0, তাহলে কি হলো? ভি স্কয়ার সমান 2as। তো এরপর দেখো শিক্ষার্থীরা, আমরা যদি as এর মান বের করি 2as সমান সমান ভি স্কয়ার,
বা as সমান সমান কি b স্কয়ার বাই 2, তাহলে as এর পরিবর্তে তোমরা এখানে কি লিখতে পারো m ইনটু b স্কয়ার বাই 2, তাহলে এখানে কি হলো এখানে হলো m b স্কয়ার বাই 2। তো এই গতিশক্তিকে e কে দিয়ে প্রকাশ করা হয়। তো এরপরে পরের লাইনে দেখো e কে সমান এই m b স্কয়ার বাই 2, এটাকে লেখা এইভাবে লেখা যায় হাফ m b স্কয়ার। তো এটা হলো গতিশক্তির সমীকরণ, e কে ইকুয়াল হাফ m b স্কয়ার। এখন m ভরের একটা বস্তু অর্থাৎ নির্দিষ্ট ভরের একটা বস্তুর গতিশক্তি কিসের উপরে নির্ভর করে? গতিশক্তি নির্ভর করে বেগের উপরে। তোমরা দেখো হাফ এটা একটা ধ্রুবক সংখ্যা, m নির্দিষ্ট ভর, একটা ভর ধ্রুবক, তাহলে e কে সমানুপাতিক b স্কয়ার। কারণ এটা যদি ধ্রুবক হয়, তাই ধ্রুবক যদি তুমি তুলে দাও তাহলে এখানে একটা সমানুপাতিক চিহ্ন দিতে পারো, তাহলে e কে সমানুপাতিক b স্কয়ার। এই কথার অর্থ কি? গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। তাহলে শিক্ষার্থীরা তোমরা জানলা বিভব শক্তি ইপি সমানুপাতিক এইচ, অর্থাৎ বিভব শক্তি নির্ভর করে এইচ এর উপরে, আর গতিশক্তি নির্ভর করে অর্থাৎ ই কে সমানুপাতিক ভি স্কয়ার, গতিশক্তি নির্ভর করে বেগের উপরে। তোমরা এই সমীকরণ এভাবে প্রতিপাদন করবা। এরপরে দেখো আজকের শেষ টপিক ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক। ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক। তো তোমরা গতিশক্তি কাকে বলে আমরা তো মাত্র জানলাম, তোমাদের কাছে বললাম। এরপরে দেখো তোমরা জানো যে ভরবেগ কাকে বলে। ভরবেগ p ইকুয়াল mv, কারণ ভর আর বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। আর গতিশক্তি e কে সমান হাফ m b স্কয়ার, অর্থাৎ m b স্কয়ার বাই 2। তো দেখো m b স্কয়ার বাই 2, আমরা একটু কাজ করি, এখানে m স্কয়ার লিখলাম ইনটু b স্কয়ার লিখলাম। তো তোমরা দেখো তো m আর এখানে আছে m, আমি লিখলাম m স্কয়ার, তাহলে একটা m বেশি লিখেছি, তাহলে এখন এখানে আমি লিখলাম 2m, দেখো এখানে আছে 2, আমি এখানে m লিখলাম। তো এখন এই m আর এই m যদি কাটা মানে আমরা কেটে দেই তাহলে m b স্কয়ার বাই 2 ই হয়, অর্থাৎ উপরে এবং নিচে একটা m দিয়ে আমরা গুণ করলাম। তো এরপরে দেখো m v এটা একত্র স্কয়ার লেখা যায় আর এখানে 2m লেখা যায়। তো দেখো m v স্কয়ার, তো mv মানে কি p, অর্থাৎ ভর আর বেগের গুণফল হলো ভরবেগ। তাহলে তোমরা দেখো e কে সমান এটা যদি আমরা লিখি p স্কয়ার বাই 2m, আমরা পেয়ে গেলাম এটা হলো কি দেখো ভরবেগ গতিশক্তি। তাহলে ভরবেগ আর গতিশক্তির মধ্যে এটা হলো সম্পর্ক। তো আমাদের আজকের শেষ টপিক হয়ে গেল। তো শিক্ষার্থীরা তোমরা এগুলো একটু বাসায় ভালো করে স্টাডি করবা, আর তোমরা ভিডিওটা একবার না বুঝলে আবার দ্বিতীয়বার দেখো, আর যেখানে তোমরা বুঝবা না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি পরবর্তীতে তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এরপরে আমরা পরবর্তী ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।